আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমাদের বইয়ের মধ্যে রয়েছে সকল প্রশ্নের উপরে একটি করে কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমি খুব সহজেই ভিডিওতে চলে আসতে পারবো এবং সরাসরি শিক্ষকের কাছ থেকে আমি আসলে সৃজনশীল এবং এমসিকিউ বা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমি বুঝে নিতে পারতেছি। তার মানে দেখো, একই সঙ্গে বইয়ের সাথে শিক্ষক তুমি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ। সো এরকম একটি বই কেনার জন্য অবশ্যই তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে তুমি ক্রয় করে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা আজকে মূলত একটা সৃজনশীল সলভ করব। ওকে, তাহলে দেখো আজকে মূলত আমরা একটা সৃজনশীল সলভ করব। এটা হচ্ছে যশোর বোর্ড 2025। দেখো আমাদের এখানে তিনটা জিনিস দেওয়া আছে বা তিনটা বিক্রিয়া দেওয়া আছে। এক নম্বরে বলছে সালফার এবং অক্সিজেন, তার মানে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে আমরা বুঝতেই পেরেছি। এখানে ই যৌগটা হবে সালফার ডাইঅক্সাইড। ওকে, এবং তার সঙ্গে দেখো 2 নম্বর বিক্রিয়াতে বলছে NO নাইট্রিক অক্সাইড এবং তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে F2, তার মানে হচ্ছে দেখো এখান থেকে আমাদের NO2 উৎপন্ন হবে। সমতা আমরা পরে করে নিব, সমস্যা নেই। তার মানে কি গ্যাস উৎপন্ন হবে বলো তো? NO2 উৎপন্ন হবে। এবং সেই সঙ্গে দেখো 3 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে কি বলছে বলো তো? কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করছে। সো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে একটা সালফার ডাইঅক্সাইড, একটা নাইট্রোক্সাইড, আর একটা হচ্ছে কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে এখন আসো আমাদের প্রশ্নে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। ক নম্বর প্রশ্নে বলা আছে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে। তাহলে দেখো মূলত ইলেকট্রোপ্লেটিংটা জিনিসটা কি। তার মানে দেখো বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে মূলত একটি যৌগের উপরে বা একটি ধাতুর উপরে অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। তার মানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বলতে পারো, হ্যাঁ এইভাবে বলা যায় যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে একটি ধাতুর উপরে যদি অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাহলে এই যে প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, এটাকে আমরা বলতেছি ইলেকট্রোপ্লেটিং। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে। খ নম্বর প্রশ্নে বলা আছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি, ব্যাখ্যা করো। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন দুইটা কিন্তু বিক্রিয়া। একটা হচ্ছে কি দেখো তো, একটা বিক্রিয়ক হতে অসংখ্য উৎপাদ উৎপন্ন হবে, যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ফিশন এই যে এটা, একটা বিক্রিয়ক থেকে অসংখ্য উৎপাদ উৎপন্ন হবে। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হচ্ছে অসংখ্য উৎপাদ মানে বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হবে। তাহলে দেখো সূর্য থেকে আলো ছড়িয়ে পড়তেছে, এটা একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। কারণ কি বলতো, সূর্য কিন্তু একটা, বাট আলো ছড়িয়ে পড়তেছে চতুর্দিকে, তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। তার মানে এটাকে আমরা বলতেছি কি বলতো, এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে এখন আসো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা আমরা কি বুঝি বলতো। ধরো একটি বড় নিউক্লিয়াসকে আমরা ভাঙলাম, ভেঙে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট নিউক্লিয়াস আমরা পেয়ে যাই, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা কিন্তু অনেক একটা শক্তিশালী বিক্রিয়া। এখান থেকে অনেক শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউরেনিয়াম 235, এটা কিন্তু একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ফল। ঠিক আছে, এখানে ইউরেনিয়াম ভেঙে কিন্তু কি হবে, ক্ষুদ্র ক্ষুদ্র দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। ওকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। চলো গ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করি। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো। গ নাম্বার প্রশ্নে বলা আছে 1 নম্বর বিক্রিয়াটিতে জারণ বিজারণ সংঘটিত হয়েছে, ব্যাখ্যা করো। তার মানে রেডক্স বিক্রিয়া কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। চলো 1 নম্বর বিক্রিয়াটা ছিল সালফার প্লাস অক্সিজেন, তাহলে সেখান থেকে উৎপন্ন হয়েছে সালফার ডাইঅক্সাইড। চলো দেখে আসি এটা কি একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কিনা। তাহলে গ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখো 1 নম্বর বিক্রিয়াটা আমাদের ছিল হচ্ছে সালফার প্লাস হচ্ছে কি বলতো অক্সিজেন। তাহলে বিক্রিয়া করলে আমরা এখান থেকে পাচ্ছি সালফার ডাইঅক্সাইড। তাহলে দেখো সহজ একটা হিসাব, মুক্ত পরমাণু তার জারণ মান কিন্তু 0। একই পরমাণু দ্বারা গঠিত অণু তার জারণ মান কিন্তু 0। ওকে, অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে, তার মানে একই পরমাণু দ্বারা গঠিত অণু, তাই এখানে 0। দেখো সালফার কয়টা অক্সিজেনকে ধরছে, 2টা। আর অক্সিজেনের জারণ মান কত বলতো, অক্সিজেনের জারণ মান 2। তাহলে একটা অক্সিজেন যদি 2 হয়, দুইটা অক্সিজেনের জন্য কত, তাহলে 4। তার মানে সালফার এখানে +4। ওকে, কেন হয়েছে বুঝতে পারছি। একটা অক্সিজেনের জন্য হচ্ছে 2, তাহলে দুইটা অক্সিজেন আছে, তাই 2 × 4, তাহলে সেটা হচ্ছে +4। আর অক্সিজেন এখানে কত বলতো, -2। এখন কথা হচ্ছে সালফার কেন এখানে প্লাস হইলো, অক্সিজেন কেন মাইনাস হইলো, দুইজনই তো অধাতু। এটার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, তড়িৎ ঋণাত্মকতা। দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, সালফারের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অনেক কম। ঠিক আছে, সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মূলত 2.5। তাহলে দেখো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, যার তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম হয় সে হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে দেখো এই কারণে মূলত আমাদের সালফার এখানে পজিটিভ এবং অক্সিজেন এখানে নেগেটিভ। এখন আসো দেখো সালফার বিক্রিয়কে ছিল কেমন বলতো, সালফার বিক্রিয়কে ছিল 0, কিন্তু উৎপাদন হয়েছে কি বলতো +4। তাহলে 0 হচ্ছে কম, তাহলে কম থেকে দেখো বেশি হয়েছে, কম থেকে বেশি হইলে আমরা সেটাকে বলি হচ্ছে জারণ। সেটাকে
কি বলি বলতো জারণ। তার মানে দেখো সালফারের এখানে কি ঘটছে জারণ ঘটছে এবং সেই সঙ্গে দেখো অক্সিজেন এখানে ছিল 0 কিন্তু উৎপাদে গিয়ে অক্সিজেন হয়েছে কি -2 তাহলে -2 হচ্ছে ছোট 0 হচ্ছে বড় তাহলে বেশি থেকে কম হলে সেটাকে আমরা বলি হচ্ছে বিজারণ। তার মানে দেখো অক্সিজেনের এখানে কি ঘটছে বিজারণ ঘটছে। তার মানে দেখো যদি একটি বিক্রিয়ার ক্ষেত্রে একই সঙ্গে জারণ ঘটে এবং একই সঙ্গে বিজারণ ঘটে তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। আর যেহেতু 1 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারণও ঘটছে এবং একই সঙ্গে বিজারণও ঘটছে সো আমরা বলতে পারি এটি একটি জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া বিদ্যমান তার মানে এটি একটি রেডক্স বিক্রিয়া। তাহলে দেখো এখানে মূলত কি ঘটনাটা ঘটছে জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে বলতো জারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া এটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় দেখো সালফার কিন্তু কি করছে বলতো সালফার তার শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন ত্যাগ করছে 4টি ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সালফার 4+ পরিণত হয়েছে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া ওকে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা একটু কল্পনা করি বা বলি তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা হয়েছে বলতো কি হয়েছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়াটা হয়েছে দেখো অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে অক্সিজেন 2- এ পরিণত হয়েছে তাহলে দেখো অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করা মানে প্লাস হ্যাঁ গ্রহণ করা মানে প্লাস তার মানে দেখো কিসে পরিণত হয়েছে অক্সিজেনে পরিণত হয়েছে তাহলে দেখো এখানে অক্সিজেন 2- এ পরিণত হয়েছে তার মানে একই সঙ্গে জারণ ঘটছে একই সঙ্গে বিজারণ ঘটছে সো এই বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া বলতো রেডক্স বিক্রিয়া। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি রেডক্স বিক্রিয়া ওকে এটা একটা রেডক্স বিক্রিয়া। এই তো ঘ নাম্বার প্রশ্নটা এইভাবে আমাদেরকে সলভ করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি। চলো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে ঘ নাম্বার প্রশ্নটা যদি একটু দেখার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্নে বলা আছে দেখো যে ই এবং জি ইজ ই এফ এবং এইচ অর্থাৎ আমাদের এখানে সালফার ডাইঅক্সাইড তারপরে কি বলতো NO2 নাইট্রোক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই তিনটা দেখো পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। হ্যাঁ দেখো সালফার ডাইঅক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকর নাইট্রোক্সাইডও পরিবেশের জন্য ক্ষতিকর আর কার্বন ডাইঅক্সাইড তো ভাই সবচেয়ে বেশি ক্ষতিকর। তাহলে এখন চলো এটা কেন ক্ষতিকর সেটা জাস্ট যেহেতু ব্যাখ্যামূলক আমরা ব্যাখ্যা আকারেই পড়বো আসলে এটা একটু দেখার আমরা চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন তো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়ে ফেলি ওকে। তো দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে এখানে দেখো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন ওকে। দেখো তাহলে দেখো আমরা উদ্দীপকের সমীকরণ থেকে আমরা কি দেখতে পারি দেখো উদ্দীপকের সমীকরণ পূর্ণ করলে আমরা দেখতে পারতেছি প্রাপ্ত তিনটি যৌগ কি কি বলতো সালফার ডাইঅক্সাইড নাইট্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যেটা আমি তোমাদেরকে বিক্রিয়া করে দেখে দিয়ে আসছি তাই না। তাহলে এখন আসো নিম্নে পরিবেশের উপরে যে ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করা হলো তাহলে ব্যাখ্যায় দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোক্সাইড আছে না এটা মূলত কি করে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্প মানে হচ্ছে পানি এই পানির সঙ্গে বিক্রিয়া করে কি করে বলতো দেখো কার্বনিক অ্যাসিড যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে এই যে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। আবার নাইট্রোক্সাইড কি করে দেখো পানির সঙ্গে বিক্রিয়া করে প্রথমে নাইট্রাস অ্যাসিডে পরিণত হয় এবং এই নাইট্রাস অ্যাসিড কিন্তু ক্ষণস্থায়ী বেশিক্ষণ থাকে না সে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার দেখো নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে দেখো এই নাইট্রাস অ্যাসিড অত্যন্ত ক্ষণস্থায়ী এটি বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আগ্নেয়গিরি দেখো আর সালফার ডাইঅক্সাইডটা কি করে দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সালফার ডাইঅক্সাইড ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে। বিদ্যুৎ কেন্দ্রে ইট ভাটা কলকারখানা জ্বালানি কয়লা পেট্রোলিয়াম এগুলো পোড়ালে তুমি এখান থেকেও কিন্তু কি করতে পারো বলতো এখান থেকেও মূলত নাইট্রোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয় ঠিক আছে। তারপরে দেখো আরো কি বলছে এখানে যদি লক্ষ্য করি দেখো বিদ্যুৎ কেন্দ্র ইট ভাটা এগুলো তো বললাম তাই না। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে সালফারাস অ্যাসিডে পরিণত হয়। সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেন ও ওজনের সাথে বিক্রিয়া করে কি করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এই যে দেখো বিক্রিয়াটা সালফার ডাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে এটা মূলত হচ্ছে কি বলতো সালফিউরাস অ্যাসিড এই সালফিউরাস অ্যাসিড তারপর দেখো সালফার ট্রাইঅক্সাইডটা পানির সঙ্গে বিক্রিয়া করে দেখো সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। তার মানে দেখো এগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য কি মারাত্মক ক্ষতিকর। যেমন উপযুক্ত অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে কি বলতো পাতিত হয় অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির পিএইচ মান 4 থেকে 4-এর নিচে মানে নিয়ে যায় যে অবস্থায় মূলত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মারা যায় আমাদের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো তো মারা যায় তার সঙ্গে দেখো যেগুলো জরুরি ব্যাকটেরিয়া মানে যেগুলো দরকার নষ্ট ক্যানাবিনা এগুলো কিন্তু অনেক সময় মারা যায় ঠিক আছে। তার মানে এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য হুমকির স্বরূপ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে তাহলে দেখো উদ্দীপকে উল্লেখিত যে 3টা গ্যাস ছিল নাইট্রোক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং কি বলতো কার্বন ডাইঅক্সাইড এগুলোর ক্ষেত্রে পরিবেশের যে ক্ষতিকর প্রভাবটা সেটা আমরা এখান থেকে আশা করি ব্যাখ্যা করে দিতে পারবো। তাহলে দেখো এইভাবেই কিন্তু মূলত দেখো তুমি একটা বইয়ের মাধ্যমে শিক্ষক সরাসরি তুমি পেয়ে যাচ্ছ ফ্রি। তাই এই ধরনের বই অবশ্যই তোমার কাছে থাকা উচিত। তাহলে এই যে ইজি কেমিস্ট্রি বইটি যদি তোমার দরকার হয় তাহলে তুমি অবশ্যই কি করবে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা
টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্রয় করে নিতে পারবে। তাহলে দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।